আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার, আসসালামু আলাইকুম। স্ক্রিন কি দেখতে পাচ্ছ? স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি স্যার। ওকে। ওকে ডিয়ার স্টুডেন্ট, তোমরা চ্যাট বক্সে তোমাদের রোল নাম্বারটা লিখে ফেলো, অ্যাটেন্ডেন্সটা লিখে ফেলো। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। চ্যাট বক্সে তোমাদের ইয়েটা লিখে ফেলো, রোল নাম্বারটা লিখে ফেলো, নাম রোল। আচ্ছা, তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ সবাই না? ওকে। তো ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা মূলত চতুর্থ অধ্যায়ের ষষ্ঠ ক্লাস নিয়ে আলোচনা করব। আমরা চতুর্থ অধ্যায় বাজার বিভক্তিকরণ ও বিপণন মিশ্রণ এই অধ্যায় নিয়ে আমরা আলোচনা করছিলাম। হ্যাঁ, তো এখন এটার আমরা ইয়ে নিয়ে আলোচনা করব, ষষ্ঠ ক্লাস নিয়ে আলোচনা করব। ষষ্ঠ ক্লাসে যেটা আলোচনার বিষয় থাকবে সেটা হচ্ছে এই অধ্যায়ের সম্ভাব্য জ্ঞানমূলক প্রশ্ন, এই অধ্যায়ের সম্ভাব্য অনুধাবনমূলক প্রশ্ন এবং বহু নির্বাচনী প্রশ্নের নমুনা। হ্যাঁ, এবং বহু নির্বাচনী প্রশ্নের নমুনা, এই বিষয়গুলো সাধারণত এই অধ্যায়ে থাকবে। ঠিক আছে, তো আমরা এই তিনটা বিষয় নিয়ে বেসিক্যালি আমরা আজকের ক্লাসে আলোচনা করব। তো চলে যাওয়া যাক, আমরা আজকের ক্লাসের কার্যক্রম শুরু করব। তো ওকে ডিয়ার স্টুডেন্ট, দেখো এই অধ্যায়ের সম্ভাব্য জ্ঞানমূলক প্রশ্ন। সম্ভাব্য জ্ঞানমূলক প্রশ্ন কি আছে দেখো। সম্ভাব্য জ্ঞানমূলক প্রশ্ন হচ্ছে নাম্বার 1, বাজার কি? 2, ভোক্তা বাজার কি? 3, ব্যবসা বা শিল্প বাজার কি? 4, সরকারি বাজার কি? 5, বাজার বিভক্তিকরণ কি? 6, প্রাতিষ্ঠানিক বাজার কি? 7, বিপণন মিশ্রণ কি? 8, ফোরপি দ্বারা কি বোঝানো হয়? 9, নকশা কি? 10, প্রবেশ যোগ্যতা কি? 11, ব্র্যান্ড নেম কি? 12, মরকীকরণ কি? 13, ওয়ারেন্টি কি? 14, তালিকা মূল্য কি? 15, ইনভেন্টরি কি? 16, বিজ্ঞাপন কি? 17, প্রসার কি? 18 হচ্ছে পণ্য কি? 19 হচ্ছে লজিস্টিক্স কি? এবং 20 নম্বর হচ্ছে জনসংযোগ কি? তো এই বিষয়গুলো হচ্ছে বেসিক্যালি আমাদের এই অধ্যায়ের সম্ভাব্য জ্ঞানমূলক প্রশ্ন। এখন এই জ্ঞানমূলক প্রশ্ন বলতে কি বুঝি সেটা নিশ্চয় তোমরা জানো, যে অর্থাৎ আমাদের দেখবা সৃজনশীল কোশ্চেনের, যখন আমরা সৃজনশীল প্রশ্ন দেখি তখন সৃজনশীল প্রশ্নের প্রথম যে 1 নম্বরের যে কোশ্চেনটা থাকে, এই কোশ্চেনটা সাধারণত সরাসরি বই থেকে আমাদের আনসারটা লিখতে হয়, এবং এটাই হচ্ছে বেসিক্যালি আমাদের জ্ঞানমূলক প্রশ্ন। হ্যাঁ, বাজার কি? ভোক্তা বাজার কি? ব্যবসা বা শিল্প বাজার কি? সরকারি বাজার কি? বাজার বিভক্তিকরণ কি? প্রাতিষ্ঠানিক বাজার কি? বিপণন মিশ্রণ কি? ফোরপি দ্বারা কি বোঝায়? তারপরে হচ্ছে নকশা কি? প্রবেশ যোগ্যতা কি? তারপরে তোমার ব্র্যান্ড নেম কি? মরকীকরণ কি?
হ্যাঁ, ওয়ারেন্টি কি, দেখো তালিকা মূল্য কি, ইনভেন্টরি কি, বিজ্ঞাপন কি, প্রসার কি, পণ্য কি, লজিস্টিক্স কি বা জনসংযোগ কি। এই যে দেখো এই কোশ্চেনগুলো সবই কিন্তু সরাসরি বই থেকে আমরা আনসারটা লিখতে পারবো, এবং বইয়ের মধ্যে প্রত্যেকটার কিন্তু ডেফিনেশন দেওয়া আছে। যে কারণে এটা এটা আমাদের এই জ্ঞানটা অর্জন করতে হবে, অর্থাৎ আমাদের বই থেকে আমাদের এই বিষয়গুলো পড়ে সেটা আমাদেরকে শিখতে হবে। বুঝতে পারছো সবাই? এটাই হচ্ছে বেসিক্যালি অধ্যায়ের মূল বিষয়। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো, এবং প্রত্যেকটা ডেফিনেশন কিন্তু বইয়ের মধ্যে আছে, যেটা আমরা অলরেডি আলোচনা করছি। বুঝতে পারছো? তো এই হচ্ছে বিষয়। সরি, এরপরে চলে আসো নেক্সট যেটা আসছে এই অধ্যায়ের সম্ভাব্য অনুধাবনমূলক প্রশ্ন। সম্ভাব্য অনুধাবনমূলক প্রশ্ন। অনুধাবনমূলক প্রশ্ন কি বুঝতে পারছো? জ্ঞানমূলক প্রশ্ন এবং অনুধাবনমূলক প্রশ্ন, দুটার মধ্যে ডিফারেন্সটা কোথায়? দেখো, জ্ঞানমূলক প্রশ্ন হচ্ছে সরাসরি বই থেকে তুমি হুবহু আনসারটা পাবা, কোনো রকম চেঞ্জ করারও প্রয়োজন নেই, একদম হুবহু তুমি তোমার যে টেক্সট বই, সেই টেক্সট বই থেকে তুমি আনসার গুলো লিখতে পারবে। এটা হচ্ছে জ্ঞানমূলক, অর্থাৎ জ্ঞানটা তোমাকে অর্জন করতে হবে বই থেকে, টেক্সট থেকে। আর এরপরে যেটা আসছে সেটা হচ্ছে অনুধাবনমূলক প্রশ্ন। অনুধাবন কি? রিয়েলাইজ করা, অর্থাৎ জ্ঞান যদি আমাদের না থাকে তাহলে কিন্তু রিয়েলাইজেশন আসবে না, অর্থাৎ জ্ঞানার্জন করার মাধ্যমে আমাদের রিয়েলাইজেশনটা নিয়ে আসতে হবে। হ্যাঁ, জ্ঞান অর্জন করতে হবে, প্রশ্ন হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন, এবং জ্ঞানমূলক প্রশ্নগুলোর মাধ্যমেই কিন্তু আমাদের রিয়েলাইজেশনটা আসে, এবং এই রিয়েলাইজেশনটা থেকেই কিন্তু আমাদের বেসিক্যালি এই কোশ্চেনটা আসে। তো এনিহাউ, তো মূল বিষয়টা হচ্ছে এটা। তো বাজারজাতকরণ মিশ্রণ কাকে বলে? দেখো, রিয়েলাইজেশনটা কি, যে বাজারজাতকরণ মিশ্রণ কাকে বলে। এখন বাজারজাতকরণ মিশ্রণ কি এক কথায় বলা, আর এটা হচ্ছে আমাদেরকে একটু ব্যাখ্যা করে বলতে হবে যে বাজারজাতকরণ মিশ্রণ হচ্ছে 4P'র যে মিশ্রণ, অর্থাৎ প্রোডাক্ট, প্রাইস, প্লেস এবং প্রমোশনের মিশ্রণ, এবং এই প্রত্যেকটা বিষয় একটু সংক্ষেপে আলোচনা করে উপস্থাপন করতে হবে। বুঝতে পারছেন? ওকে, দেন এরপরে যেটা আসছে সেটা হচ্ছে বিপণন মিশ্রণ নিয়ন্ত্রণযোগ্য ব্যাখ্যা করো। বিপণন মিশ্রণ নিয়ন্ত্রণযোগ্য, এটা আমাদেরকে ব্যাখ্যা করতে হবে। তাহলে বিপণন মিশ্রণ হচ্ছে নিয়ন্ত্রণযোগ্য। হ্যাঁ, বিপণন মিশ্রণ হচ্ছে নিয়ন্ত্রণযোগ্য, এই বিষয়টা হচ্ছে আমাদেরকে ব্যাখ্যা করতে হবে। কিভাবে ব্যাখ্যা করবো? দেখো, বিপণন মিশ্রণ নিয়ন্ত্রণ, অর্থাৎ বিপণন মিশ্রণের যে উপাদানগুলো আছে, প্রোডাক্ট, প্রাইস, প্লেস এন্ড প্রমোশন, এই চারটা বিষয় কিন্তু আমরা নিয়ন্ত্রণযোগ্য, মানে কন্ট্রোল করতে পারি। হ্যাঁ, এই জন্য এটাকে আমরা নিয়ন্ত্রণ করে থাকি, নিয়ন্ত্রণযোগ্য বলে থাকি। 3 নম্বর হচ্ছে ভোক্তাকে বিপণন মিশ্রণের কেন্দ্রবিন্দুতে রাখা হয় কেন? ভোক্তাকে বিপণন মিশ্রণের কেন্দ্রবিন্দুতে রাখা হয় কেন? দেখো একটু খেয়াল করে, ভোক্তাকে কেন আমরা বিপণন মিশ্রণের কেন্দ্রবিন্দুতে রাখবো? নিশ্চয় বুঝতে পারছো যে আমাদের সেই চিত্রটা নিশ্চয় তোমাদের মনে আছে, যে প্রোডাক্ট, প্রাইস, প্লেস এন্ড প্রমোশন চারপাশে, এবং হচ্ছে ভোক্তা হচ্ছে তোমার আমরা কনজিউমারদেরকে কিন্তু মাঝখানে রাখছি। তার মানে প্রোডাক্ট বলো, প্রাইস বলো, প্লেস বলো এন্ড প্রমোশন যে অ্যাক্টিভিটি, সবকিছুই কিন্তু আবর্তিত হয় ভোক্তাদেরকে কেন্দ্র করে। তো এই জন্য আমরা বলছি ভোক্তাকে বিপণন মিশ্রণের কেন্দ্রবিন্দুতে রাখা হয়। 4 নম্বর যেটা আসছে, দেখো, ভোক্তা বাজারের আকার অত্যন্ত ব্যাপক এবং বিস্তৃত কেন? ভোক্তা বাজারের আকার অত্যন্ত ব্যাপক এবং বিস্তৃত কেন? হ্যাঁ, ভোক্তা বাজারের আকার কেন ব্যাপক এবং বিস্তৃত, সেই বিষয়টা আমাদেরকে বুঝতে হবে। ভোক্তা বাজারের আকার অত্যন্ত ব্যাপক এবং বিস্তৃত এই কারণে যে আমরা সবাই কিন্তু কোনো না কোনো ভাবে কিছু না কিছু জিনিস কিন্তু আমরা কনজিউম করি, ভোগ করি। এই জন্য আমরা কি বলে, ভোক্তা বাজার সাধারণত ব্যাপক এবং বিস্তৃত হয়ে থাকে। অর্থাৎ এখানে ভোক্তা কিন্তু কোনো নির্দিষ্ট জায়গায়, নির্দিষ্ট ইসে কিন্তু সীমাবদ্ধ থাকে না। দেখো, ঢাকা শহর থেকে শুরু করে একেবারে গ্রামের প্রত্যন্ত অঞ্চল এবং বিভিন্ন বিভাগীয় শহরের যে প্রত্যন্ত অঞ্চল, সেখানে কিন্তু এই তোমার ভোক্তারা কিন্তু বিস্তৃত, এবং সেখানে ভোক্তারা অবস্থান করে। তার মানে ভোক্তারা সবাই ভোক্তা, মানে একটা শিল্প প্রতিষ্ঠানের শিল্প মালিক যিনি শিল্প পণ্য উৎপাদন করে, তিনিও কিন্তু ভোক্তা। তার মানে আলটিমেটলি ভোক্তা হচ্ছে কোনো না কোনো ভাবে প্রত্যেকেই। তো এই জন্য বলা হচ্ছে ভোক্তা বাজারের আকার অত্যন্ত ব্যাপক এবং বিস্তৃত। 5 নম্বর হচ্ছে শিল্প বাজারের সদস্য সংখ্যা কম, ব্যাখ্যা করো। শিল্প বাজারের সদস্য সংখ্যা কম এবং এটা ব্যাখ্যা করো।
শিল্প বাজারের সদস্য সংখ্যা কম এবং এটা আমাদেরকে ব্যাখ্যা করতে হবে। শিল্প বাজারের সদস্য সংখ্যা কম এবং সেটা আমরা কি করব, ব্যাখ্যা করব। দেখো শিল্প বাজারের সদস্য সংখ্যা কেন কম, কারণ হচ্ছে দেখো শিল্প প্রতিষ্ঠান কিন্তু সবাই কিন্তু শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলে না। শিল্প প্রতিষ্ঠান মানেই হচ্ছে যারা প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে ভিন্ন কোনো পণ্য তৈরি করে, সেটাই হচ্ছে বেসিক্যালি আমাদের কি বলে শিল্প বাজার। এবং শিল্প বাজারের সদস্য সংখ্যা তুলনামূলক সাধারণত কম হয়ে থাকে, কারণ সবাই তো শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলে না। শিল্প মালিক তো সবাই হয় না, তাই না? তো এই শিল্প প্রতিষ্ঠান সাধারণত এই জন্য শিল্প বাজার তুলনামূলক কম হয়ে থাকে। আর শিল্প প্রতিষ্ঠানগুলো সাধারণত যে তারা ক্রয় করে থাকে, এই কারণে আমরা তাদেরকে মূলত ক্রেতা হিসেবে গণ্য করছি। ওকে, নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে বাজার বিভক্তিকরণ কিভাবে ক্রেতাদের সন্তুষ্টি অর্জনে সহায়তা করে। বাজার বিভক্তিকরণ কিভাবে ক্রেতাদের সন্তুষ্টি অর্জনে সহায়তা করে। বাজার বিভক্তিকরণ দেখো একটু খেয়াল করে, বাজার বিভক্তিকরণ কিভাবে ক্রেতাদের সন্তুষ্টি অর্জনে সহায়তা করে। ক্রেতাদের বাজারকে আমরা কি করি, ভিন্ন ভিন্ন সেগমেন্টে ভাগ করি। দেখো ক্রেতাদের সমজাতীয়তার ভিত্তিতে ক্রেতাদেরকে যখন আমরা ভিন্ন ভিন্ন ভাগে ভাগ করি তখনই সেটাকে আমরা বাজার বিভক্তিকরণ বলে থাকি। বুঝতে পারছো? অর্থাৎ বাজারকে আমরা টোটাল বাজারকে, মোট বাজারকে আমরা তাদের সমজাতীয়তার ভিত্তিতে, যেমন ধরো অল্প শিক্ষিত, উচ্চ শিক্ষিত, আবার দেখা যাচ্ছে যে নিম্নবিত্ত, মধ্যবিত্ত, উচ্চবিত্ত শ্রেণীর মানুষ, তারপরে বিভিন্ন পেশাজীবী মানুষ, ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, ব্যাংকার, হ্যাঁ এরকম বিভিন্ন পেশাজীবীর মানুষের, অর্থাৎ সমজাতীয়তার ভিত্তিতে। যারা ডাক্তার তাদেরকে আমরা আলাদা আলাদা ভাগে ভাগ করতে পারি, যারা হচ্ছে ব্যাংকার তাদেরকে একটা আলাদা ভাগে ভাগ করতে পারি, হ্যাঁ এভাবে আর কি। এরপরে শিশু, তারপরে তোমার বয়োজ্যেষ্ঠ, এবং দেখা যাচ্ছে ইয়াং জেনারেশন, এইভাবে দেখা যাচ্ছে কয়েক এজের উপর ভিত্তি করে আমরা কয়েকটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি। এইভাবে বিভিন্ন বিষয়ের উপর ভিত্তি করে বাজার আমরা সাধারণত কি করি, তোমার বাজারকে আমরা সাধারণত ক্রেতাদের সমজাতীয়তার ভিত্তিতে আমরা সাধারণত ভিন্ন ভিন্ন ভাগে তাদেরকে ভাগ করে থাকি। এই হচ্ছে মূল বিষয়। এরপর যেটা আসছিল সেটা হচ্ছে ভোক্তা বাজার কিভাবে ক্রেতাদের সন্তুষ্টি অর্জনে সহায়তা করে, তাই না? এই কোশ্চেনটা দেখো, ভোক্তা বাজার বিভক্তিকরণ কিভাবে ক্রেতাদের সন্তুষ্টি অর্জনে সহায়তা করে। অর্থাৎ বাজার বিভক্তিকরণ, আমরা বাজারকে যে বিভক্তি করি, এই বিভক্তি করার মাধ্যমে আমরা আমাদের যারা টার্গেট কাস্টমার, সেই টার্গেট কাস্টমারকে যেন আমরা ইয়ে করতে পারি, সেটা অর্জন করতে পারি, সেটাই আমাদেরকে ইয়ে করতে হবে। অর্থাৎ ভোক্তা বাজার কিভাবে ক্রেতাদের সন্তুষ্টি অর্জনে সহায়তা করে, অর্থাৎ বাজার বিভক্তিকরণ ক্রেতাদের সন্তুষ্টি অর্জনে সহায়তা করে কিভাবে, অর্থাৎ কাস্টমাররা যাতে সহজে, মানে আমি যে প্রোডাক্টটা তৈরি করছি, এই প্রোডাক্টটা যাদের উদ্দেশ্যে তৈরি করা তাদের কাছেই যেন আমি প্রোডাক্টটা সেল করতে পারি। তাহলে দেখা যাচ্ছে কি আমি সবার কাছে বিক্রি করার চেষ্টা না করে যারা আমাদের এই নির্দিষ্ট প্রোডাক্টের ক্রেতা, শুধুমাত্র তার কাছে আমরা প্রোডাক্টটা সেল করব। এইভাবেই আমরা সাধারণত ক্রেতাদের সন্তুষ্টি অর্জন করতে সক্ষম হব। নেক্সট হচ্ছে সঠিক বাজার বিভক্তিকরণ প্রতিষ্ঠানের সাফল্য নির্দেশক ব্যাখ্যা করা। সঠিক বাজার বিভক্তিকরণের ক্ষেত্রে প্রতিষ্ঠানের সাফল্য নির্দেশক, হ্যাঁ এই বিষয়টা আমাদেরকে ব্যাখ্যা করতে হবে। সঠিক বাজার প্রতিষ্ঠানের সাফল্য নির্দেশক ব্যাখ্যা করে। সঠিক বাজার হচ্ছে সঠিক বাজার বিভক্তিকরণ প্রতিষ্ঠানের সাফল্য নির্দেশক। হ্যাঁ, আমরা যদি সঠিকভাবে টার্গেট কাস্টমার, অর্থাৎ সঠিক বাজার যদি আমরা ইন্ডিকেট করতে না পারি, বুঝতে না পারি, তাহলে কিন্তু আমরা কি করতে পারবো না, আমরা সঠিকভাবে কিন্তু সেটা অর্জন করতে পারবো না। অর্থাৎ সঠিক বাজার বিভক্তিকরণের মাধ্যমে, অর্জনের মাধ্যমেই কিন্তু আমাদেরকে কি করতে হবে, সঠিক বাজার চিনতে হবে। অর্থাৎ সঠিক বাজার বিভক্তিকরণ প্রতিষ্ঠানের সাফল্য নির্দেশক, অর্থাৎ প্রতিষ্ঠানের সাফল্য কিন্তু সঠিক বাজার নির্বাচন করা, এটার উপরে অনেকটা নির্ভর করে। সরকারি বাজারের উদ্দেশ্য জনগণের কল্যাণ সাধন ব্যাখ্যা করো। দেখো সরকারি বাজারের উদ্দেশ্য, সরকার যে বাজার, সরকার ক্রেতা, মানে সরকার কখন ক্রেতা হয়, সরকার দেখবা ন্যায্য মূল্যে সাধারণ কৃষকদের কাছ থেকে তারা ন্যায্য মূল্যে বিভিন্ন ধরনের কৃষি পণ্য তারা ক্রয় করে থাকে। আবার দেখা যাচ্ছে যে যখন সংকট থাকে তখন ন্যায্য মূল্যে আবার ক্রেতাদের কাছে বা কৃষকদের কাছে সেই পণ্য কম মূল্যে বিক্রি করে থাকে। এই যে বিষয়টা, তার মানে সরকারি ক্রেতা হচ্ছে, সরকারি ক্রেতার উদ্দেশ্যই হচ্ছে
জনগণের কল্যাণ করা। অর্থাৎ সরকার পণ্য ক্রয় করে, সরকারের বিভিন্ন এজেন্সির মাধ্যমে তারা পণ্যটি ক্রয় করে এবং এইভাবে তারা সাধারণত সেটা অর্জন করতে সক্ষম হয়। অর্থাৎ মোট কথা হচ্ছে যে সরকারি বাজারের উদ্দেশ্য সাধনের উদ্দেশ্যে সাধারণত এটা ব্যাখ্যা করা হবে, কল্যাণের উদ্দেশ্যে সাধারণত এটা করা হয়ে থাকে। আচ্ছা, বাজার বিভক্তিকরণের ভিত্তি পরিমাপযোগ্য হতে হবে, ব্যাখ্যা করো। বাজার বিভক্তিকরণের ভিত্তি পরিমাপযোগ্য হতে হবে। বাজার বিভক্তিকরণের ভিত্তি পরিমাপযোগ্য হতে হবে। কিভাবে পরিমাপযোগ্য হতে হবে? দেখো, বাজার বিভক্তিকরণের ভিত্তি পরিমাপযোগ্য হতে হবে, এটা ব্যাখ্যা করো। বাজার বিভক্তিকরণ এটা অবশ্যই যদি আমরা পরিমাপ করতে না পারি যে আসলে কতজন কাস্টমার থাকবে এই সেগমেন্টে, এই বিভক্তিকরণ, অর্থাৎ আমরা মার্কেটটাকে যে বিভিন্ন সেগমেন্টে ভাগ করছি, তো প্রত্যেকটা সেগমেন্টে কি পরিমাণ ক্রেতা থাকতে পারে, সম্ভাব্য ক্রেতার সংখ্যা কত, কি পরিমাণ ক্রেতা সেখানে থাকতে পারে, তো এই বিষয়টা সাধারণত আমাদের পরিমাপযোগ্য হতে হবে। যদি পরিমাপযোগ্য না হয় তাহলে কিন্তু বাজারকে আমরা বিভক্ত করতে পারবো না। নাম্বার 10 হচ্ছে শিল্প বাজারের সদস্যরা নির্দিষ্ট এলাকায় সীমাবদ্ধ থাকে, এটা ব্যাখ্যা করে। শিল্প বাজারের সদস্যরা নির্দিষ্ট এলাকায় সীমাবদ্ধ থাকে, এটা ব্যাখ্যা করে। শিল্প বাজারের সদস্যরা নির্দিষ্ট এলাকায় সীমাবদ্ধ থাকে, সেটা ব্যাখ্যা করে। শিল্প বাজারের সদস্যরা বলতে কি বোঝাচ্ছি আমরা? দেখো, শিল্প বাজারের সদস্যরা যেমন ধরো যারা শিল্প প্রতিষ্ঠান, শিল্প প্রতিষ্ঠান তো যেখানে সেখানে যে কোনো অঞ্চলে যে কোনো জায়গাতেই কিন্তু গড়ে ওঠে না। সাধারণত একটা নির্দিষ্ট অঞ্চলে নির্দিষ্ট এলাকাতে যেখানে সাধারণত কাঁচামাল পর্যাপ্ত পরিমাণ পাওয়া যায় সেই সমস্ত এলাকাগুলোতে সাধারণত তোমার শিল্প প্রতিষ্ঠানগুলো গড়ে ওঠে। তাহলে আমরা যে বিষয়টা বুঝি সেটা হচ্ছে যে শিল্প বাজারের সদস্যরা সাধারণত ওই নির্দিষ্ট এলাকায়, যেমন ধরো যে নারায়ণগঞ্জকে আমরা শিল্প এলাকা বলে থাকি আমরা, হ্যাঁ, তারপরে তোমার খুলনা অঞ্চলকে আমরা শিল্প এলাকা বলে থাকি, বাংলা পোর্ট এর আশেপাশে বিভিন্ন ধরনের শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠে, এরকম আর কি নির্দিষ্ট কিছু এলাকাতে শিল্প প্রতিষ্ঠানগুলো গড়ে ওঠে। হ্যাঁ, এই জন্য আমরা বলছি যে শিল্প বাজারের সদস্যরা নির্দিষ্ট এলাকায় সীমাবদ্ধ থাকে, সব জায়গায় শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠে না। যেখানে সাধারণত কাঁচামালের পর্যাপ্ততা আমরা লক্ষ্য করি, পর্যাপ্ত পরিমাণ কাঁচামাল পাওয়া যায়, সেই এলাকাতেই সাধারণত আমরা তোমার শিল্প বাজারগুলো গড়ে উঠবে। ওকে ডিয়ার স্টুডেন্ট, এই ছিল বেসিক্যালি আমাদের অনুধাবনমূলক প্রশ্ন। তাহলে দেখো, জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নের মধ্যে পার্থক্য কি? জ্ঞানমূলক কি? জ্ঞানমূলক হচ্ছে তোমার শুধুমাত্র যেটা নলেজ আর্ন করা, জ্ঞান অর্জন করা। আর অনুধাবনমূলক প্রশ্ন হচ্ছে দেখো কিছুটা হলেও আমাদের সেটা ব্যাখ্যা করতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে জ্ঞানমূলক, একেবারে ডাইরেক্ট কোশ্চেন, যেটা আমরা বই থেকে পাবো, সরাসরি আনসার পাবো। আর অনুধাবনমূলক প্রশ্ন হচ্ছে সরাসরি হুবহু ব্যাখ্যাটা কিন্তু বই থেকে আমরা পাবো না, বই থেকে নলেজ নিয়ে সেটা আমরা নিজেদের মতো করে সেটা এক্সপ্লেন করতে হবে, ব্যাখ্যা করতে হবে। এটাই হচ্ছে বেসিক্যালি জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নের মধ্যে বেসিক ডিফারেন্স। ওকে, তো ডিয়ার স্টুডেন্ট, নিশ্চয় তোমরা বুঝতে পেরেছো জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নের মধ্যে পার্থক্য কোথায়, এবং এই বিষয়গুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যেটা আমাদের তোমার সৃজনশীল যে প্রশ্ন আসবে সেই সৃজনশীল প্রশ্নের ক্ষেত্রে কিন্তু এই বিষয়গুলো আমাদের কাজে লাগবে। পাশাপাশি কিন্তু আমরা যে তোমার এমসিকিউ অর্থাৎ বহু নির্বাচনী যে প্রশ্ন, সেখানেও কিন্তু এই বিষয়গুলো আমাদের কাজে লাগবে। ওকে ডিয়ার স্টুডেন্ট, তো এই হচ্ছে বেসিক্যালি আমাদের মূল বিষয়। এরপরে চলে আসো বহু নির্বাচনী প্রশ্নের নমুনা। তো বহু নির্বাচনী প্রশ্নের নমুনা এখানে কি বোঝানো হচ্ছে? দেখো, সাধারণ বহু নির্বাচনী প্রশ্ন, জ্ঞান এবং অনুধাবনমূলক প্রশ্ন, সাধারণ বহু নির্বাচনী প্রশ্ন, দেখো জ্ঞান এবং অনুধাবনমূলক প্রশ্ন। বিপণনের প্রধানত বাজার হচ্ছে দেখো নির্দিষ্ট পণ্যের লেনদেনের সাথে সম্পৃক্ত ক্রেতা এবং বিক্রেতার সমষ্টি, পণ্য লেনদেনের স্থান, পণ্যের বর্তমান ও সম্ভাব্য ক্রেতার সমষ্টি, ক্রেতা বিক্রেতার মিলিত স্থান ইত্যাদি। অর্থাৎ বিপণনের প্রধান বাজার হচ্ছে পণ্যের বর্তমান এবং সম্ভাব্য ক্রেতার সমষ্টি। হ্যাঁ, তো নিশ্চয়ই বুঝতে পারছো বিপণনের প্রধান বাজারই হচ্ছে পণ্যের বর্তমান এবং সম্ভাব্য ক্রেতার সমষ্টি। সাধারণ কোশ্চেন, একদম ডাইরেক্ট আনসার এটার। আচ্ছা দেখো, এটা ব্যবহারের জন্য পণ্যদ্রব্য কেনা হয় কোন বাজার থেকে? অবশ্যই ভোক্তা বাজার থেকে, যেখানে সাধারণত সাধারণ ক্রেতারা যেখানে অবস্থান করে সেখান থেকেই সাধারণত আমরা ব্যবহারের উদ্দেশ্যে পণ্য ক্রয় করে থাকি। এরপরে কোন বাজারে অন্য কোনো পণ্য উৎপাদনের উদ্দেশ্য ক্রয় করা হয়? কোন বাজারে
অন্য কোনো পণ্য উৎপাদনের উদ্দেশ্যে ক্রয় করা হয়। ভোক্তা বাজার, শিল্প বাজার, পুনঃবিক্রেতার বাজার, সরকারি বাজার ইত্যাদি। কোন বাজারে অন্য কোনো পণ্য উৎপাদনের উদ্দেশ্যে ক্রয় করা হয়? সাধারণত শিল্প বাজার। হ্যাঁ, শিল্প বাজারে যেটা করা হয় কি, যে ভিন্ন কোনো পণ্য উৎপাদনের উদ্দেশ্যেই কিন্তু সেটা কি করা হচ্ছে, ক্রয় করা হচ্ছে। অর্থাৎ এক পণ্য মানে কাঁচামাল আমরা ক্রয় করছি, সেটা প্রসেস করে ভিন্ন কোনো পণ্য আবার আমরা তৈরি করার কাজে ব্যবহার করছি। তো এটাকে আমরা বেসিক্যালি শিল্প বাজার বলে থাকি। ওকে, বহুপদীর সমাপ্তি সূচক বহু নির্বাচনী প্রশ্ন বা অনুধাবনমূলক প্রশ্ন। নিচের কোনটি বাজারের বৈশিষ্ট্য? দেখো, ক্রেতার সমষ্টি, বিক্রেতার সমষ্টি, বর্তমান এবং সম্ভাব্য ক্রেতার সমষ্টি, বহুপদী। নিশ্চয় বুঝতে পারছো যে পদ একটা না, একাধিক পদ এখানে থাকবে। একাধিক পদের মিলে কিন্তু আমাদের এটা আনসার হবে। আচ্ছা, দেখো নিচের কোনটি বাজারের বৈশিষ্ট্য? হ্যাঁ, ক্রেতার সমষ্টি, 3 হচ্ছে বর্তমান এবং সম্ভাব্য ক্রেতার সমষ্টি। বিক্রেতার সমষ্টি অবশ্যই নয়, ক্রেতার সমষ্টি। তার মানে বর্তমান ক্রেতা এবং সম্ভাব্য ক্রেতা উভয় ধরনের ক্রেতার সমষ্টি হচ্ছে তোমার ইয়ে। এরপরে আসছে ভোক্তা কারা? যারা নিজের ব্যবহারের জন্য পণ্য সামগ্রী ক্রয় করে, যারা পরিবারের ব্যবহারের জন্য পণ্য সামগ্রী ক্রয় করে, যারা প্রক্রিয়াকরণের জন্য পণ্য ক্রয় করে। তো এখানে এই যে জ ফলাগুলো কোনোটাতে কিন্তু আসে নাই, এটা জাস্ট প্রিন্টিং সমস্যা। একটু খেয়াল করো, তাহলে ভোক্তা কারা? যারা নিজের ব্যবহারের জন্য পণ্য সামগ্রী ক্রয় করে, যারা পরিবারের ব্যবহারের জন্য পণ্য সামগ্রী ক্রয় করে, যারা প্রক্রিয়াকরণ জন্য। অবশ্যই না। তাহলে 1 এবং 2 কোথায় আছে? 1 এবং 2 হচ্ছে ক নম্বরে, ক নম্বরটা হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, আচ্ছা স্টুডেন্ট 3 নম্বরটা খেয়াল করো। ক্রেতারা সুনির্দিষ্ট এলাকায় কেন্দ্রীভূত থাকে। একক প্রতি ভোক্তা বাজারে ক্রেতারা সুনির্দিষ্ট এলাকায় কেন্দ্রীভূত থাকে। 2, একক প্রতি পণ্যের মূল্য বেশি হয়। 3, ক্রেতারা ঘন ঘন পণ্য ক্রয় করে। ক্রেতারা ঘন ঘন পণ্য ক্রয় করে। তো এই বিষয়গুলো সাধারণত আসছে। তাহলে ভোক্তা বাজারে কি হচ্ছে? দেখো 2 এবং 3, একক প্রতি পণ্যের মূল্য বেশি হয় এবং ক্রেতারা ঘন ঘন সাধারণত এখানে পণ্য ক্রয় করে। তাহলে 2 এবং 3, তাই না? এই 2 এবং 3 মিলেই হচ্ছে মূলত অ্যান্সার, এটা সঠিক অ্যান্সার। অর্থাৎ গ নম্বরটা হচ্ছে মূলত এখানে রাইট অ্যান্সার। ওকে, আর ভোক্তা বাজারে কিন্তু ক্রেতারা সুনির্দিষ্ট এলাকায় কেন্দ্রীভূত থাকে না, কারণ এটা থাকে সুনির্দিষ্ট এলাকায় কেন্দ্রীভূত থাকে শিল্প বাজারের ক্ষেত্রে হবে। আর এখানে মূলত ক্রেতারা সুনির্দিষ্ট এলাকায় কেন্দ্রীভূত থাকে না, বিভিন্ন এলাকায় কেন্দ্রীভূত থাকে। ওকে, দেন এরপরে চলে আসুন নেক্সট যেটা আসছে, অভিন্ন তথ্য ভিত্তিক বহু নির্বাচনী প্রশ্ন, প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা ভিত্তিক প্রশ্ন। এখানে দেখো নিচের উদ্দীপকটি পড়ে 1 এবং 2 নম্বর প্রশ্নের উত্তর দাও। এয়ারটেল লিমিটেড বাংলাদেশের একটি মোবাইল অপারেটর কোম্পানি। যেহেতু তাদের মোবাইল নেটওয়ার্ক সারা দেশব্যাপী, তাই বিভিন্ন ধরনের কাস্টমার তাদের সিম ব্যবহার করে। সম্প্রতি তারা একটি কৌশল হাতে নিয়েছে, যেখানে তারা বেশি মোবাইল ব্যবহারকারী গ্রাহককে গোল্ড, মাঝারি ব্যবহারকারীদের প্লাটিনাম এবং স্বল্প ব্যবহারকারীদের সিলভার নামে অভিহিত করেছেন। এই শ্রেণীকরণের ফলে তারা অনেক সুবিধা পাচ্ছেন। দেখো একটু খেয়াল করে, এয়ারটেল লিমিটেড বাংলাদেশের একটি মোবাইল অপারেটর কোম্পানি। যেহেতু তাদের মোবাইল নেটওয়ার্ক সারা দেশব্যাপী, তাই বিভিন্ন ধরনের কাস্টমার তাদের সিম ব্যবহার করে। সম্প্রতি তারা একটি কৌশল হাতে নিয়েছে, যেখানে তারা বেশি মোবাইল ব্যবহারকারী গ্রাহককে গোল্ড, মাঝারি ব্যবহারকারীদের প্লাটিনাম এবং স্বল্প ব্যবহারকারীদের সিলভার নামে অভিহিত করেছেন। এই শ্রেণীকরণের ফলে তারা এখন অনেক সুবিধা পাচ্ছেন। উদ্দীপকে উল্লেখিত কোম্পানিটি তাদের গ্রাহকদের কোন ধরনের বিভক্তিকরণ করেছে? ব্যক্তিগত বৈশিষ্ট্য ভিত্তিক, জনসংখ্যা ভিত্তিক, আচরণিক, মনস্তাত্ত্বিক। দেখো, এয়ারটেল লিমিটেড বাংলাদেশের একটি মোবাইল অপারেটর কোম্পানি। খুব ভালো করে খেয়াল করো। হ্যাঁ, এয়ারটেল লিমিটেড বাংলাদেশের একটি মোবাইল অপারেটর কোম্পানি। যেহেতু তাদের মোবাইল নেটওয়ার্ক সারা দেশব্যাপী, তাই বিভিন্ন ধরনের কাস্টমার তাদের সিম ব্যবহার করে। সম্প্রতি তারা একটি কৌশল হাতে নিয়েছে, যেখানে তারা বেশি মোবাইল ব্যবহারকারী গ্রাহককে গোল্ড, মাঝারি ব্যবহারকারীদের প্লাটিনাম এবং স্বল্প ব্যবহারকারীদের সিলভার নামে অভিহিত করেছে।
এবং এই শ্রেণীকরণের ফলে তারা এখন অনেক সুবিধা পাচ্ছেন। তাই নিশ্চয়ই বুঝতে পারছো ডিয়ার স্টুডেন্ট। তাই মূল বিষয়টা হচ্ছে যে এয়ারটেল লিমিটেড একটি ব্যাপক বাংলাদেশের একটি বড় ধরনের মোবাইল অপারেটর কোম্পানি। তাদের মোবাইল নেটওয়ার্ক সারা দেশব্যাপী আছে, বিভিন্ন ধরনের কাস্টমার তাদের সিম ব্যবহার করে। আর সে কারণে তারা একটা কৌশল হাতে নিয়েছে যে তারা কি করছে, যারা মোবাইল ব্যবহারকারীদেরকে তারা গোল্ড, মাঝারি ব্যবহারকারীদেরকে প্লাটিনাম, হ্যাঁ, যারা যারা বেশি মোবাইল ব্যবহার করে তাদেরকে গোল্ড, যারা মাঝারি ব্যবহার করে তাদেরকে প্লাটিনাম, এবং যারা স্বল্প ব্যবহার করে তাদেরকে সিলভার নামে অভিহিত করেছেন। এই শ্রেণীকরণের ফলে তারা এখন অনেক সুবিধা পাচ্ছে। নিশ্চয় বুঝতে পারছো ইয়েটা, মানে উদ্দীপকটা। তো ডিয়ার স্টুডেন্ট, এখানে কোশ্চেনটা কি সেটা আমরা একটু পড়ে নিই এখন। উদ্দীপকে উল্লেখিত কোম্পানিটি তাদের গ্রাহকদের কোন ধরনের বিভক্তিকরণ করেছে। দেখো এখানে খেয়াল করো, কাস্টমারদেরকে তারা বেশি ব্যবহারকারী, কম ব্যবহারকারী বা মিডিয়াম ব্যবহারকারী এইভাবে কিন্তু তারা ইয়ে করছে, হ্যাঁ, বিভক্ত করছে। এবং এটা তাদের আচরণ ভিত্তিক, আচরণের উপর নির্ভরশীল পুরো বিষয়টা, আচরণ ভিত্তিক বিষয়। তাহলে তারা কি করছে দেখো, যেহেতু সম্প্রতি তারা একটি কৌশল হাতে নিয়েছে যেখানে তারা বেশি মোবাইল ব্যবহারকারী গ্রাহককে গোল্ড, মাঝারি ব্যবহারকারীদের প্লাটিনাম এবং স্বল্প ব্যবহারকারীদের সিলভার নামে অভিহিত করেছেন। এই শ্রেণীকরণের ফলে তারা এখন অনেক সুবিধা পাচ্ছেন। এই শ্রেণীকরণের ফলে তারা কি পাচ্ছে, অনেক সুবিধা পাচ্ছে। ওকে ওকে ডিয়ার স্টুডেন্ট, এরপরে যে বিষয়টা আসছে সেটা হচ্ছে কি, উদ্দীপকে উল্লেখিত কোম্পানিটি তাদের গ্রাহকদের কোন ধরনের বিভক্তিকরণ করেছে। উদ্দীপকে উল্লেখিত কোম্পানিটি তাদের গ্রাহকদের কোন ধরনের বিভক্তিকরণ করেছে। ব্যক্তিগত বৈশিষ্ট্য ভিত্তিক, জনসংখ্যা ভিত্তিক, আচরণিক, মনস্তাত্ত্বিক। তাহলে এখানে আচরণিক যে বিষয়টা, উদ্দীপকে উল্লেখিত কোম্পানিটি তাদের গ্রাহকদেরকে কোন ধরনের বিভক্তিকরণ করেছে, আচরণিক বিভক্তিকরণ। অর্থাৎ আচরণিক মানে বিষয়টা বুঝতে পারছো, যে তারা তাদের আচরণটাকে এখানে ইন্ডিকেট করছে, যে সাধারণত যারা বেশি ব্যবহার করে, মানে এই যে বেশি ব্যবহার করা, কম ব্যবহার করা, মাঝারি ব্যবহার করা, এটাই হচ্ছে তার আচরণ। এই আচরণিক বিভক্তিকরণ করেছে সে তার কাস্টমারদেরকে। ওকে, দেন 2 নম্বর কোশ্চেনটা দেখো, উদ্দীপকে উল্লেখিত প্রতিষ্ঠানটির গৃহীত কৌশলের ফলে, উদ্দীপকে উল্লেখিত প্রতিষ্ঠানটির গৃহীত কৌশলের ফলে অবচয় হ্রাস করা সম্ভব হবে, অবচয় হ্রাস করা সম্ভব হবে, ভোক্তাদের সন্তুষ্টি অর্জন সম্ভব হবে। 3, প্রতিযোগিতামূলক শক্তি বৃদ্ধি পাবে, প্রতিযোগিতামূলক শক্তি বৃদ্ধি পাবে। তাহলে কি বলছে, উদ্দীপকে উল্লেখিত প্রতিষ্ঠানটির গৃহীত কৌশলের ফলে অবচয় হ্রাস করা সম্ভব হবে, ক্রেতাদের সন্তুষ্টি অর্জন সম্ভব হবে, প্রতিযোগিতামূলক শক্তি বৃদ্ধি পাবে, এবং নিচের কোনটি এখানে সঠিক। খেয়াল করো, উদ্দীপকে উল্লেখিত প্রতিষ্ঠানটি গৃহীত কৌশলের ফলে কি হয়েছে, গৃহীত তারা যে কৌশলটা নিচ্ছে সেই কৌশলের ফলে বেসিক্যালি আসলে কি দাঁড়িয়েছে, মানে কি সুবিধাটা তারা ভোগ করছে সেটা একটু আমরা খেয়াল করি। অপচয় হ্রাস করা সম্ভব হবে, মানে এই ধরনের ঘটনার কারণে কি অপচয় হ্রাস করা সম্ভব হবে। তারপরে 2 নম্বর বলছে ভোক্তাদের সন্তুষ্টি অর্জন সম্ভব। হ্যাঁ, ভোক্তাদের অবশ্যই সন্তুষ্টি অর্জন সম্ভব হবে। প্রতিযোগিতামূলক শক্তি বৃদ্ধি পাবে। প্রতিযোগিতামূলক শক্তি কি, প্রতিযোগিতামূলক শক্তি হচ্ছে যে এখানে যারা কম্পিটিটর, সেই কম্পিটিটরদের তুলনায় কিন্তু আমরা বেশি সুবিধাটা ভোগ করতে পারবো। ঠিক আছে, এটা একটা বিষয়। আর প্রথম যেটা আসছে, অবচয় হ্রাস করা সম্ভব হবে। অবচয় হ্রাস করা সম্ভব হবে কিভাবে, অবচয় হ্রাস করা সম্ভব হবে, বুঝতে পারছো, অবচয় হ্রাস করা সম্ভব হবে। অবচয় হ্রাস কি, অবচয় হচ্ছে দেখো এই যে আমাদের যে মোবাইলের যে ইয়েটা, মানে বিভিন্ন এই কৌশলটা অবলম্বন করার কারণে যারা বেশি ব্যবহার করছে তাদেরকে আমরা গোল্ড বলছি, যারা মাঝারি তারা হচ্ছে প্লাটিনাম, যারা কম তাদেরকে এই যে আমরা তাদেরকে একটা স্ট্যাটাস দিচ্ছি। এই স্ট্যাটাসটা দেওয়ার কারণে দেখা যাচ্ছে কি হচ্ছে, যে সবাই বেশি বেশি ব্যবহার করার চেষ্টা করবে, বেশি বেশি ব্যবহার করার তাদের মধ্যে এক ধরনের কম্পিটিশন কাজ করবে। তো এর ফলে দেখা যাচ্ছে যে অবচয়টা কি হবে, কমে যাবে। তো এটা একটা বিষয়। এরপরে ভোক্তাদের সন্তুষ্টি অর্জন সম্ভব হবে, অবশ্যই ভোক্তাদেরকে আমরা সহজে সন্তুষ্টি অর্জন করতে পারবো। এবং নেক্সট হচ্ছে যেটা, প্রতিযোগিতামূলক শক্তি বৃদ্ধি পাবে, প্রতিযোগিতামূলক শক্তি বৃদ্ধি পাবে। তো
তাহলে এক্ষেত্রে তিনটাই মূলত সঠিক অ্যান্সার হবে 1 2 3, অর্থাৎ তিনটা অপশনই হচ্ছে এখানে রাইট অ্যান্সার। ওকে ডিয়ার স্টুডেন্ট, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো পুরো বিষয়টা। তো এই ছিল বেসিক্যালি আমাদের আজকের আলোচনা। তো এখন তোমাদের কারো কোনো কোশ্চেন থাকলে আমাদের প্রথম থেকেই যে ইয়েগুলো আছে জ্ঞানমূলক, অনুধাবনমূলক এবং আমরা যে বহু নির্বাচনী প্রশ্ন আলোচনা করলাম, এইগুলোর মধ্য থেকে কারো কোনো কোশ্চেন আছে কিনা, বা প্রিভিয়াস যে আলোচনা আমরা করেছিলাম আগের ক্লাসগুলোতে সেখানেও যদি কারো কোনো সমস্যা থাকে সেগুলো নিয়েও আমরা আলোচনা করতে পারবো। আমাদের হাতে বেশ কিছু সময় আছে, 8-9 মিনিট সময় আছে। আমরা এই সময়টা আমরা তোমাদের কোশ্চেনের আনসার দেবো ইনশাআল্লাহ। হ্যাঁ ডিয়ার স্টুডেন্ট, কারো কোনো কোশ্চেন থাকলে একটু কোশ্চেন করতে পারো। কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। কোনো কোশ্চেন আছে? তোমরা সব পারো? না স্যার, সব তো পারিনি। সব পারো না? আচ্ছা, তাহলে কোশ্চেন নাই মানে কি? তার মধ্যে বোঝায় যে সব পারো। কোশ্চেন থাকলে না বোঝা যাবে যে অনেক কিছু বুঝতে পারো না। তার মানে তোমাদের কোশ্চেন নাই মানে কি তুমি সবই পারো, সবই বুঝো। কি কারো কোনো কোশ্চেন নেই? আজমেইন, আরহাম, না স্যার। আরহাম, না স্যার। তাহলে আমি একটু কোশ্চেন করি, তোমরা সেটা কতটুকু বুঝছো সেটা একটু আইডেন্টিফাই করার চেষ্টা করো। তো ডিয়ার স্টুডেন্ট দেখো, সরকারি বাজার কি এটা একটু বলো তো আরহাম। সরকারি বাজার কাকে বলে? সরকারি বাজার কি? বলতে পারবা সরকারি বাজার কাকে বলে? সরকারি বাজার স্যার হাট বাজার ওইগুলো স্যার, হ্যাঁ যে হাট বাজার ওইগুলো। সরকারি বাজার, সরকারি হাট বাজার, তোমার তো সেন্সটাই তো তোমার কাছ মানে বুঝতে পারো নাই। সেন্সটা তো আগে বুঝতে হবে যে কি বলছে সেটা। সেন্স না বুঝে উল্টাপাল্টা বললে তো হবে না। সেন্সটা তো আগে বোঝা লাগবে। সেন্সটাই তো বুঝতে পারছো না। আচ্ছা দেখো একটু খেয়াল করে, সরকারি বাজার কাকে বলে? সবাই মনোযোগ দিয়ে শোনো। সরকারি বাজার হচ্ছে যে সরকার যখন পণ্য ক্রয় করে, সরকার সরকার পণ্য ক্রয় করবে, বুঝতে পারছো? সরকার পণ্য ক্রয় করবে কাদের কাছ থেকে? হ্যাঁ, সরকার ক্রয় করবে সাধারণ ক্রেতাদের কাছ থেকে। হ্যাঁ, সাধারণ ক্রেতাদের কাছ থেকে। যে সরকার যখন পণ্য ক্রয় করে তখনই সেটাকে আমরা বলি সরকারি ক্রেতা। ওকে, সরকার যখন ক্রয় করে অর্থাৎ সাধারণ ক্রেতাদের কাছ থেকে, সাধারণ যারা কৃষক, কৃষি বাজার, তাদের কাছ থেকে সরকার যখন পণ্য ক্রয় করে অর্থাৎ ন্যায্য মূল্যে, কৃষকরা যেন, যেমন ভরা মৌসুমে যখন ভরা মৌসুমে যখন ইয়ে হয়, ভরা মৌসুমে যখন কি হয়, ভরা মৌসুমে যখন দেখা যাচ্ছে যে তোমার অনেক ফসল হয়, তখন দেখা যাচ্ছে কৃষকরা ন্যায্য মূল্য পায় না। আর এই তখনই কিন্তু তোমার কি হবে, কৃষকরা মূলত ফসল পাবে। ঠিক আছে, এটাই হচ্ছে বেসিক্যালি সরকারি বাজার। ওকে, এরপরে চলে আসো নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে বাজার মানে কিন্তু ক্রেতা, এটা বুঝতে হবে।
হ্যাঁ, সরকারি বাজার, বাজার মানে হচ্ছে ক্রেতা, এই বিষয়টা কিন্তু ভুলে গেলে চলবে না। বাজার মানে হচ্ছে ক্রেতা, বুঝতে পারছো? এবং সরকারের পক্ষ থেকে যখন সাধারণ জনগণের কাছ থেকে যখন ন্যায্য মূল্যে পণ্য ক্রয় করে, তখনই তাদেরকে আমরা সরকারি ক্রেতা বলবো। কি সবাই বুঝতে পারছো? আচ্ছা, এবার বলো আজমেইন, বলো আজমেইন, বিপণন মিশ্রণ কি? আজমেইন। জি স্যার। হ্যাঁ বলো তো, বিপণন মিশ্রণ কাকে বলে? স্যার বিপণন মিশ্রণ হ্যাঁ, বলতেছে স্যার, একটু মনে করেন। মনে করে নিয়ে রাখবে। স্যার বিপণন মিশ্রণ স্যার, স্যার বস্তুগত পণ্য স্যার, সেবার মিশ্রণটা না স্যার? হ্যাঁ, সেই যে স্যার বস্তুগত, আর যে কি বলে স্যার? হ্যাঁ, স্যার মনে নেই স্যার। আচ্ছা, বিপণন মিশ্রণ হচ্ছে এই যে বিপণনের যে উপাদানগুলো আছে, প্রাইস, প্লেস এন্ড প্রমোশন, যেটাকে আমরা ইংরেজিতে বলি 4P। এই 4P এর মিশ্রণটাই হচ্ছে মূলত বিপণন মিশ্রণ। বুঝতে পারো নাই? প্রোডাক্ট, প্রাইস, প্লেস এন্ড প্রমোশন। হ্যাঁ, এই চারটা বিষয়ের সংমিশ্রণই হচ্ছে মূলত প্রমোশন মিশ্রণ। ওকে, আচ্ছা বলো তো নকশা কি? নকশা, নকশা কি? নকশা কি বলতে পারবা? স্যার আমি স্যার, হ্যাঁ বলো। স্যার কোন বস্তু স্যার নির্মাণের জন্য স্যার, ওই বস্তুটা স্যার নমুনা বস্তু বা স্তর নির্দিষ্ট করাকে স্যার নকশা বলে স্যার। নমুনা কেন আসছে? নমুনা একটা ভিন্ন জিনিস, স্যাম্পলিং। নমুনা হচ্ছে স্যাম্পলিং, যেটা আলাদা জিনিস। আর নকশা হচ্ছে ডিজাইন। হ্যাঁ, এটা হচ্ছে যে যখন কোনো পণ্য তুমি যখন বাজারে উপস্থাপন করবা বা তৈরি করবে, তার আগে সেই পণ্যটা কেমন হবে সেটা একটা নকশা তৈরি করতে হয়, ডিজাইন তৈরি করতে হয়। ঠিক আছে? তুমি মার্কেটিং এর ভাষায় নিয়ে আলোচনা করবা, বুঝতে পারছো? আবার তুমি একটা বিল্ডিং তৈরি করবা, সেখানেও তোমার নকশা তৈরি করতে হয়, ডিজাইন তৈরি করতে হয়, বুঝতে পারছো? আর ঠিক একইভাবে প্রোডাক্টটাও যখন আমরা তৈরি করি, তখন সেটার একটা ডিজাইন বা নকশা তৈরি করতে হয়। আচ্ছা ওকে, এখন চলে আসো, ব্র্যান্ড নেম কি? এটা বলো তো তমাল হোসেন, ব্র্যান্ড নেম। তমাল। স্যার যে পণ্যের যে নাম থাকে তা কি বলে স্যার জানি না ঠিক মতো। জানতে হবে তোরে বাবা, না জানলে কেমন হবে? জানি না বললে হবে? আচ্ছা, পণ্যের যে পণ্যের যে নাম, চিহ্ন, সংকেত বা মানে কি বলা যায় এটাকে, হ্যাঁ কোনো চিহ্ন, সংকেত, নাম, হ্যাঁ যে কোনো কিছু কিন্তু ব্র্যান্ড হতে পারে, যেটা এক পণ্য থেকে আরেক পণ্যকে আলাদাভাবে উপস্থাপন করে। বুঝতে পারছো? এটা হচ্ছে ব্র্যান্ড নেম। অর্থাৎ যে নামের কারণে আমরা প্রোডাক্টটাকে কি করতে পারি, অন্য প্রোডাক্ট থেকে আলাদাভাবে সেটা উপস্থাপন করতে পারি, চিনতে পারি বা বুঝতে পারি। ওকে, এটাই হচ্ছে ব্র্যান্ড নেম। মরকীকরণ কি? তারপরে ওয়ারেন্টি কি? ওয়ারেন্টি কি? হ্যাঁ, ওয়ারেন্টি কি বলতো? ওয়ারেন্টি কে বলবা? আরহাম। ওয়ারেন্টি কাকে বলে? আরহাম আসো? আছি স্যার। হ্যাঁ বলো তো, ওয়ারেন্টি কাকে বলে? যে কোনো মুহূর্তে কেটে যাবে, তাড়াতাড়ি বলো। কোন পণ্যের স্যার একটা স্যার কেমনে বলে স্যার যে
কোনো পণ্যের সাধারণত আফটার আফটার সেলস আর কি, বুঝতে পারছো, বিক্রয়ের পরে যে ইয়েগুলো করা হয়, যে সুবিধাগুলো দেওয়া হয়, নির্দিষ্ট সময় পর্যন্ত যে ফ্রি সার্ভিসের ব্যবস্থা করা হয় অথবা রিপ্লেসমেন্ট